ন্যাশনাল। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নতুন যে আইন এসছে, নতুন আইন এসছে, তিনটা আইন এসছে দেশে। ব্রিটিশ আমলের যে উপনিবেশের যে আইন ছিল সেটা অবলুপ্তি হয়েছে, গতকাল থেকে কার্যকর হয়েছে। সেটা হলো যেটা ছিল ভারতীয় দণ্ডবিধি, এটা 1860 সালে তৈরি হয়েছিল, সেটা সোমবার থেকে হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালে হয়েছিল ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট, ফৌজদারি বিধি, এটা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। 1872 সালে ছিল ভারতীয় সাক্ষ্য আইন, বদলে হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন। এই আইনকে ঘিরে দেশ জুড়ে বিতর্ক দেখা দিয়েছে, অনেকেই সমর্থন করেছে। মহেশ জেঠমালানির মতন অ্যাডভোকেটরা আমি দেখেছি কালকে টুইট করেছে, ওয়েলকাম করেছে, কিন্তু পাশাপাশি এটার বিরোধিতাও করেছে বিরোধী দলগুলো। আমাদের সাথে আজকে রয়েছেন রাজ্যের প্রখ্যাত আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস এবং রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। আমি প্রথমে আসবো মাননীয় অ্যাডভোকেট জেনারেলের কাছে। এই আইনে দেখা গেছে যে অনেকগুলো ফিচার আছে এই আইনের। এই আইনে অনেকগুলো ফিচার আছে, যেমন অনলাইনে এফআইআর করা যাবে, কেসের স্ট্যাটাস আপলোড করতে হবে, এবং দেখা গেছে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে প্রবীণদের ছাড় দেওয়া হয়েছে। আবার যেসব আইন একসময় চলে গিয়েছিল পরকীয়া ফিরে আনা হয়েছে, গণপ্রহারে মৃত্যু পর্যন্ত রাখা হয়েছে, 5 জনের উপরে যদি গণপ্রহার করে মৃত্যু পর্যন্ত রাখা হয়েছে। এবং দেখা গেছে শুনানির পর 45 দিনের মধ্যে জাজমেন্ট করতে হবে। 12 বছরের নিচে কোনো মেয়েকে যদি ধর্ষিতা হয় মৃত্যুদণ্ড প্রবিধান রাখা হয়েছে। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। এরকম অসংখ্য ফিচার আছে এই আইনের। এখন আপনি এই যে আইন তৈরি হলো ভারতবর্ষের স্বদেশী আইন, এটাকে আমরা বলছি স্বদেশী আইন, এই স্বদেশী আইনের বেনিফিট বেশি থাকবে নাকি আগের যে ব্রিটিশের আইনটা ছিল এটার বেনিফিট বেশি থাকবে? আপনার প্রশ্নের স্বাগত আমি একটু অন্যভাবে করছি। আপনি দুইটা শব্দ ব্যবহার করেছেন, স্বদেশী আইন, এবং বলছেন যে ব্রিটিশ কলোনিয়াল আইনগুলো বাদ দেওয়া হয়েছে। স্বাধীনতার 75 বছর হয়ে গেল এবং আমাদের 75 বছর লাগলো যে এই কনস্টিটিউশনাল পলিটিতে যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স সেটা দেশের নাগরিকের বানানো, দেশের নাগরিকের জন্য, দেশের সমাজের জন্য উপযুক্ত করে বানাতে হবে, সেটা চিন্তা ধারণা করতেও আমাদের এত বছর লেগে গেল। দের হ্যাঁ দুরস্ত নেই, শেষ পর্যন্ত 3টা আইন হয়েছে। এটা সবচাইতে সুখের কথা। দ্বিতীয় সুখের কথা, দেখুন, এটা ভারতীয় দণ্ডবিধি ছিল না। আমার সবসময় মনে হতো এটা ভারতীয়দের দণ্ড দেওয়ার বিধি ব্রিটিশ করেছিল, সেটা বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা হয়েছে। ক্রিমিনাল প্রসিডিওর কোডে জায়গায় এসছে ভারতীয় ন্যায় সংহিতা, এবং সাক্ষ্যদানের যে আইনটা ছিল এভিডেন্স অ্যাক্ট, সেটা বদলে হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সাক্ষ্য অধিনিয়ম। আমার উত্তরে যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিই, এ দেশে নানা রূপে লাঞ্ছিত, অবমানিত অনেক দেশবাসীর বলিদানের ফলে আজকে এই আইন 3টা এসছে। 2011-12 সনের সে ঘৃণ্যতম দিনগুলির কথা আপনাদের মনে আছে, যার পর জেএস ভার্মা কমিশন হয়েছিল। জেএস ভার্মা কমিশনের পর এই 3টা আইন নতুনভাবে শুধরে এসছে। প্রথম কথা হচ্ছে আইন 3টা জনমুখী। আগের দিনে আপনি এফআইআর করতে গেলে পুলিশ এফআইআর নেবে না, আপনার যেতে হবে পীযূষদার কাছে। পীযূষদা গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলতে হবে, এই দেখুন একজন নাগরিক এফআইআর নিয়ে গেছে, পুলিশ ওর এফআইআর রাখছে না। ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে তারপর সেটা রুজু করা হলো, তারপরও এফআইআর রূপান্তরিত। দেখুন, যে কোনো কমপ্লেন নিয়ে এফআইআর হয় না, সেটা কগনিজেবল কেস হয় কিনা ওটা পুলিশ দেখতে হয়। ওটা দেখতে দেখতে পুলিশের কতদিন লাগবে তার কোনো সময়সীমা কোনো কিছুই নেই। সুপ্রিম কোর্টের নানা আইন হলো, পীযূষদা ললিতার কেসটাই বোধ হয় ললিতা কুমারীর দেশটা বোধ হয় লাস্ট। সুপ্রিম কোর্ট বলে দিল, তুমি আইন মতো একটা কমপ্লেন এলে
এতদিনের মধ্যে কগনিজেবল অফেন্স হয়েছে কিনা সেটা জেনে তুমি রেজিস্টার করতে বাধ্য। এইসব জিনিস আজকে আইনে সন্নিবিষ্ট করা হয়েছে, আর আদালতে গিয়ে এই কাজগুলো করতে হবে না। প্রত্যেকটা জিনিস যেমন আপনি বলেছেন এফআইআর থেকে শুরু করে, আপনি যে বললেন যে এটা জনমুখী, তাহলে এই যে রাষ্ট্রদ্রোহিতার যে সেকশনটা, এটা তো রাজদ্রোহিতা ছিল, এখন রাষ্ট্রদ্রোহিতা এসছে, এটা আবার রাখলো কেন তাহলে নতুন আইনে? রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করবে, আজমল কাসাব এসে আপনার পার্লামেন্ট গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে রাষ্ট্রকে রক্ষা করার জন্য কোনো আইনের দরকার নেই। এটা কি কথা বলছেন আপনি? আমি আসবো মাননীয় অ্যাডভোকেট জেনারেলের কাছে আসবো। এখানে রয়েছেন প্রখ্যাত আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। উনি কংগ্রেস করেন, কংগ্রেসের নেতা ছিলেন। ওনার দল এই আইনের বিরোধিতা করেছে। ওনারা বলেছেন যে যখন পার্লামেন্টে অধিকাংশ সাংসদকে বহিষ্কার করা হয়েছিল তখন আইনটা পাশ করা হয়েছে। পীযূষ বাবু, এই আইনটা বিরোধিতা কেন করছেন আপনারা, কেন সরব হচ্ছেন বিরোধিতায়? প্রথমেই আমি একটা জিনিস বলতে চাই, ভারতবর্ষের সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট এন্ড আইপিসি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় বহুবার এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখন যে আইনগুলি চালু হয়েছে, আপনি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, এখন যে নতুন আইন, সেটাতে দেখবেন 95% যে বিধানগুলি ছিল সেগুলি একই আছে। পরিবর্তন কোথায় হয়েছে? পরিবর্তন হয়েছে পুলিশের পাওয়ার নিয়ে। মার্ডার থেকে, রেপ থেকে আরম্ভ করে চুরি ছিনতাই যতগুলি আছে সবগুলি আছে। পরিবর্তন হয়েছে, যেমন আপনি কম্পারেটিভ টেবিল আছে এখানে দেখবেন, এবং এভিডেন্স অ্যাক্টে 1% চেঞ্জও নেই। সেখানে শুধু ইলেকট্রনিক এভিডেন্স অ্যাক্ট, ইলেকট্রনিক যে এভিডেন্স গুলি আছে সেইগুলিকে প্রমাণের জন্য এভিডেন্স অ্যাক্টে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু এটার জন্য আগে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে সবগুলি বিধান আছে, যেগুলি আজকে এভিডেন্স অ্যাক্টে যেগুলি এসছে। নতুনত্ব কিছু নেই। এটা আমি বলবো, তিনটা যে আইন, এটার নামটা যদি পাল্টে দিন, আর এগুলো তিনটা আইনে আগের আইনের কপি পেস্ট, কোথাও ওয়ার্ডের পরিবর্তনও পাবেন না আপনি 95% সেকশনের মধ্যে। তাহলে বিরোধিতা করছেন কেন? বিরোধিতা ওই জন্য করা হচ্ছে না, বিরোধিতা করা হচ্ছে এইখানে যে পাওয়ারটা দেওয়া হয়েছে পুলিশকে, এটা আগে আপনারা ব্রিটিশ রাজের কথা বলতেন, এখন সেখানে হবে পুলিশ রাজ। কেন? আগে 167 সিআরপিসিতে বলা হয়েছিল কাউকে যদি অ্যারেস্ট করা হয় তাকে পুলিশ রিমান্ডের বিধান আছে। সেটা যেদিন অ্যারেস্ট করবে, যেদিন প্রথম আদালতে তাকে প্রডিউস করবে, তার থেকে 15 দিনের মধ্যে এই রিমান্ড দেওয়া যাবে, হাইয়েস্ট 15 দিন রিমান্ড দেওয়া যাবে, এবং সেটা ওই 15 দিনের মধ্যেই করতে হবে, এটা 10 দিন হোক 5 দিন হোক। এখন সেটাকে অ্যামেন্ডমেন্ট করেছে, পুলিশকে পাওয়ার দিয়েছে, যেখানে 10 বছর পর্যন্ত পানিশমেন্ট, সেখানে 40 দিনের মধ্যে যে কোনো সময় পুলিশ নিতে হবে। এবং যেখানে লাইফ সেন্টেন্সের বিধান আছে, সেখানে 60 দিনের মধ্যে যে কোনো দিন নিতে পারবে। আমরা পুলিশ রিমান্ড, পুলিশ কাস্টডিতে নেওয়া, এটা হলো এক্সট্রিম। আমাদের অভিজ্ঞতা আছে বারে বারে সুপ্রিম কোর্টে, যে পুলিশের হাতে ক্ষমতা দিলে কি হয়, কাস্টোডিয়াল ডেথ, কাস্টোডিয়াল টর্চার। এইগুলির কারণে সুপ্রিম কোর্ট বারে বারে বিভিন্ন জাজমেন্ট পাস করেছে। একসময় ডিকে বাসুর কেস, রিনাউন্ড জাজমেন্ট, সেই জন্য একটা লয়ারকে অ্যারেস্ট করে নিয়েছিল, সারা রাত ধরে রেখেছিল, তাকে অত্যাচার করা হয়েছিল। পরবর্তীকালে সেটার উপর জাজমেন্ট হলো এবং পুলিশকে 5 লক্ষ টাকা ফাইনও করা হলো। না, এই আইনের অনেকগুলো আমি বলছি সবগুলি কেন বলছি, কেন বিরোধিতা। তারপরে দেখুন, আপনার
যেটা বললেন সেডিশন, রাষ্ট্রদ্রোহিতা, সেটাকে বাদ দেওয়া হলো। আনলর এখন আনা হয়েছে, সেখানে নাম দেওয়া হয়েছে টেরোরিস্ট। টেরোরিস্টের ব্যাপারে আপনার আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টে স্পেসিফিক প্রভিশন দেওয়া আছে কি করে শাস্তি হবে। আর এখানে আনলফুল অ্যাক্টিভিটিস এর কথাই বলা হচ্ছে, যে সংশোধন করা হচ্ছে সেখানে, কিন্তু সেইখানে এই টেরোরিস্ট দমনের জন্য সেখানে বলা হয়েছিল যে যখন তাদেরকে বিচার করতে গেলে, ম্যাজিস্ট্রেট কগনিজ নিতে গেলে, সেখানে আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের স্যাংশন নিতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে, প্রসিড করতে হবে। আর এখন এখানে বলে দিয়েছে, যে সংশোধন করেছে সেটাতে বলেছে টেরোরিস্ট অ্যাক্টে মামলা চলবে কিনা সেটা এসপি ঠিক করবে, স্যাংশনের কোনো দরকার নেই। এসপি যদি ঠিক করতে হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেখানে যে স্টেট ক্ষমতা থাকে, পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়, কয়জন পুলিশ যারা ক্ষমতাবান বা প্রভাবশালী লোক, তাদের বিরুদ্ধে কতটুকু আইনটা প্রয়োগ হয় আমরা অতীতেও দেখেছি। এখন যদি দেওয়া হয় যে পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিনিয়র অফিসার ঠিক আছে, ওদের তো আমরা স্টেটও দেখছি অনেক কেস থানায় এফআইআর নিচ্ছে না, এসপির কাছে যাওয়ার পরও এসপি যেখানে লিগেলি বাউন্ড ডাইরেকশন দেওয়া এফআইআর করার জন্য, এসপি নিচ্ছেন। আমি দুটো কেসে দুজন এসপি, একটা সাউথের এসপি, একটা নর্থের এসপি, একটা সিপাহী জেলার এসপি, আরেকজন হলো আপনার নর্থের এসপি, দুজনকে আমাদের হাইকোর্ট পানিশমেন্ট দিয়েছে নন রেজিস্ট্রেশন অফ এফআইআর এসপি কে, এবং সেখানে অ্যাডভার্স রিমার্ক রেকর্ড করতে বলেছে সার্ভিস বুকে, ফার্দার প্রমোশনের ব্যাপারে বলছে এগুলি কনসিডার হবে। তো সেখানেও তো এসপি লেভেলও কিন্তু বিচার পাওয়া যায়নি। এখন যে এসপির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, কার বিরুদ্ধে এফআইআরটা রেজিস্ট্রি হবে না হবে এটা এসপি ঠিক করবে। আমরা বিভিন্ন স্টেটে দেখছি যে পুলিশের এসপি ইভেন ডিজি পর্যন্ত কিভাবে ব্যবহৃত হচ্ছে। সেখানে এখন দেখা গেল টেরোরিস্ট একটি কাদের বিরুদ্ধে এফআইআর হবে না হবে, অভিযোগ থাকলে বড় সেটা এসপি ঠিক করবে, তার বিরুদ্ধে প্রসিড করবে। বাবু, আমি আপনার কাছে আসছি শুধু একটা ছোট্ট একটা ম্যাটারে, যে সাইবার ক্রাইম যেটা আমরা দেখেছি, অতীতে দেখেছি, বর্তমান যে আইন দেখা গেছে, অতীতের ব্রিটিশ আইন যখন তৈরি হয়েছিল তখন সাইবার ক্রাইমের সম্পর্কে এতটা স্পেসিফিক ছিল না। এখানে এবার সাইবার ক্রাইম জিনিসটাই ছিল না। সাইবার ক্রাইম সুনির্দিষ্টভাবে এসছে এবং বলেছে যে সাইবার ক্রাইমের অপরাধে যদি কেউ মারা যায় তাহলে ন্যূনতম 10 লক্ষ টাকা জরিমানা এবং মৃত্যুদণ্ডের সুপারিশ। সেটা হয়েছে, কিন্তু সাইবার ক্রাইমের যে পানিশমেন্টের বড় ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অলরেডি সেটা ডিল করছে। এর মধ্যে এর কোনো ইয়ে ছিল না, প্রভিশন ছিল না এসবের। নো, সাইবার ক্রাইমের বিরুদ্ধে কোর্ট প্রসিড করতে পারবে, সেটার বিরুদ্ধে এটা ইলেকট্রনিক এভিডেন্স হিসেবে সেটাকে মিসইউজ যদি করা হয় তার বিরুদ্ধে চলতে পারবে, সেটা আইটি অ্যাক্টে বলা আছে। কিন্তু যে এখন সেটাকে ইলাবোরেটলি, আমি বলছি সবগুলি আমি বিরোধিতা করছি না, এখানে অনেকগুলি আছে আমি ওয়েলকাম করি। আমার বক্তব্য হচ্ছে পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা কান্ট্রিতে পুলিশ রাজ চলবে। আজকে এখানে এই ক্ষমতা আছে, কালকে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল ক্ষমতা আছে, আরেক স্টেটের ক্ষমতা আছে, এগুলো কি ইউজ করবে পুলিশ? আমি পীযুষদাকে বাধা দিয়ে বলছি না, জাস্ট পীযুষদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অন্য, আমি সে কথা আনছি না। তবে একটা কথাই জিজ্ঞেস করব, 1947 থেকে বেশিরভাগ সময় 2014 আগে দুইটা ছোট ছোট গ্যাপ ছাড়া তো আপনার দলই ছিল, তো এসপিদের কাজে লাগালেন না কেন? ভালো করে বাজেভাবে কেন কাজে লাগালেন? দেখুন, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি সক্রিয় রাজনীতি করি না, এটা আমি বিদ্রুপাত্মক সত্যিই আমার দাদাকে জিজ্ঞেস করেছি। এটার উত্তর তো জনসাধারণ দিচ্ছেন। দেখুন, একজন ব্যক্তি এসপি থাকাকালীন কি কাজ করেছেন, কি কাজ করেছেন না, আইনটাকে কিভাবে প্রয়োগ করেছেন, কিভাবে প্রয়োগ করেননি, তার উপর একটা আইনের সিদ্ধতা বা অসিদ্ধতা বিচার করা যায় না। দেখুন, আমি পীযুষদার কথার খেই ধরেই বলবো,
4 জন এসপি কে আমাদের হাইকোর্ট ডেকে ভৎসনা করেছে, ওদের দণ্ড দিয়েছে। কেন? যে তুমি এফআইআর রেজিস্টার করোনি। আজকে এটা হাইকোর্ট বলে দিতে হবে না, এই আইনেই লেখা আছে কি করে রেজিস্টার করতেই হবে। আগে ছিল না, আগে অনেক ফাঁক ছিল। আমি বারবার বলেছি এটা ভারতীয়দের দণ্ড দেওয়ার বিধি ছিল। আমি একজন সাধারণ নাগরিক, থানায় গেলে থানা পুলিশ আমার ছিল না, আজকের দিনে থানা পুলিশ আমার। আইন বলেছে আমি যদি ভারতীয় নাগরিক একজন, আমি যদি যাই আমার অভিযোগ নিয়ে, থানা পুলিশ সেটা রেজিস্টার করে তদন্ত করতে বাধ্য। শুধু সেই নয়, কয়দিনের মধ্যে কিভাবে তদন্ত করতে হবে এবং আমাকে জানাতে হবে কিভাবে তদন্ত হচ্ছে, আপলোড করতে হবে। আরেকটা কথা বলেছিলেন 45 দিনের মধ্যে জাজমেন্ট, না 30 দিনের মধ্যে জাজমেন্ট। 45 দিন আন্ডার ভেরি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। শুধু তাই নয়, 7 দিনের মধ্যে তাকে আপলোড করতে হবে, জনমানুষের প্রতিক্রিয়া কি হচ্ছে জানতে হবে এবং জনসাধারণ জানতে হবে কি রায় হলো। আরেকটা কথা, আমি খুব বিনীতভাবে এই কথাটার একটু বিরোধিতা করছি পীযূষদার। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনেক কিছুই বলেনি যেটা আজকে এভিডেন্স অ্যাক্ট বলেছে। ছোট একটা জিনিস বলি, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ছিল এতদিন, তাও ডাক্তারবাবুদের কাজ ছেড়ে, ওনার ডিউটি ছেড়ে কোর্টে এসে বসে থাকতে হতো সাক্ষ্যদানের জন্য। আবার ডাক্তারবাবু না আসার জন্য অনেক মামলা বছরের পর বছর পেরিয়ে গেছে। আজকের দিনে ফরেনসিক এক্সপার্ট কোন সময় কিভাবে at the place of the occurrence যেতে হবে, কয়দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। ডাক্তারবাবুদের সাক্ষ্য আর এসে কোর্টে বসে দিনের পর দিন সময় খরচ করে দিতে হবে না, ওদের ইলেকট্রনিক ভিডিও কনফারেন্সিং দেওয়া হবে। এসব সব যুগান্তকারী নতুন জিনিস, আগে ছিল না, গতকালকে পর্যন্ত ছিল না, আজকে থেকে শুরু হয়েছে। আপনার উত্তরটা দিচ্ছি, আপনি যে কনটেক্সটে যাচ্ছেন। আমি বলছি পুলিশ রাজ, আপনি বলছেন 154 সিআরপিসি। 154 সিআরপিসি তে আগেও ছিল কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করলে পুলিশ ইজ বাউন্ড টু রেকর্ড ইট ইন অ্যাকর্ডেন্স উইথ 154 সিআরপিসি, এবং তার কপি দিতে হবে। এটা তো আমি বলছি, আপনি বলছেন আপনি এসেছেন অনেকবার অনেক নাগরিকের হয়ে। আমি এখন আপনাকে বলছি, আপনি বলছেন আমার গভর্নমেন্ট 14 সাল পর্যন্ত, আপনার গভর্নমেন্টও তো ছিল না। এই যে হাইকোর্ট, আমার তো কোনো গভর্নমেন্ট নেই। না না, আপনাকে বলছি, আপনার এই যে ব্যবস্থা নিচ্ছে না, কেন নিচ্ছে না পুলিশের বিরুদ্ধে? ললিতা কুমারের কেসে আপনার এখন 154 সিআরপিসি তে একটা মারাত্মক পুলিশকে ক্ষমতা দিয়েছে। আমি কেন বলি, বলছে 3 বছর থেকে 7 বছর যেসব পানিশমেন্ট, যেসব অফেন্সের, সেসব অফেন্সের প্রথমত ডিএসপি র্যাঙ্কের কেউ ইনভেস্টিগেশন করে দেখবে, প্রিলিমিনারি ইনকোয়ারি করে দেখবে। আগে যে কেউ করতে পারতো, এখন ডিএসপি র্যাঙ্কে। আমি আপনাকে বলছি, আপনি লেট মি ফিনিশ। কিভাবে পুলিশের হাতে ক্ষমতাটা অপব্যবহার, আপনি তো অ্যাডভোকেট জেনারেল, আপনিই দেখবেন, আপনিই মোকাবিলা করবেন। ডিএসপি লেভেলের কেউ সেটাকে প্রিলিমিনারি ইনকোয়ারি করে দেখবে এটা সত্যতা সম্পর্কে, তারপরে প্রসিড করবে। এই যে ক্ষমতাটা, অথচ আমাদের ললিতা কুমারী কেস 2015 আপনার সরকার কেন মানছে না? এই যে আইনটা ললিতা কুমারীতে বলছে এফআইআর এর সত্যতা, কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করলে পুলিশের কোনো ক্ষমতা নেই এটা সত্যতা সম্পর্কে বিফোর রেজিস্ট্রেশন অফ এফআইআর উইদাউট ইনভেস্টিগেশন, সেটা সম্পর্কে যে আমি করব না, আমি প্রিলিমিনারি ইনকোয়ারি করব, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে করতে পারবে না। আর প্রিলিমিনারি ইনকোয়ারি ব্যাপারে ললিতা কুমারীর কেস বলেছে একমাত্র করতে পারবে ম্যাট্রিমোনিয়াল ম্যাটার এন্ড ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে। সেই জাজমেন্ট আজকে রিফ্লেক্টেড নেই। এই যে পুলিশের হাতে যে ক্ষমতাটা পলিটিক্যালি ইউজ হবে, তদন্ত করে বলবে আমি কিছু পাইনি, এবার তার কোর্টে এখান থেকে কেন ওই দরজার থেকে ওই দরজায় ধরতে হবে। আমি এই ভবিষ্যৎবাণী নিজেও করব না, অন্য কেউ করলেও সেটা সহায় করব না। আমি একটা নতুন গাড়ি এনেছি, বনেটও খোলা হলো না, আপনি বলে দিলেন গাড়িতে চলবেই না। এত বড় মেকানিক তো, আইনের মেকানিক এই দেশে এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা বলছি, আমার এইগুলি আমি তো আপনাকে উদাহরণ দিলাম। 154 সিআরপিসি পুলিশকে বলেছে ইউ আর বাউন্ড টু রেকর্ড ইট ইন অ্যাকর্ডেন্স করে, আর আপনি বলছেন কি হবে, আমি হয়ে গেছে। দেখুন, এখানে তো আমি আইনের সেই সূক্ষ্ম ধারাগুলো বিচার করব না, কারণ যারা শুনছেন এদের মধ্যে অধিকাংশই
আমি আশা করব না যে আইনের এই সূক্ষ্মতাটা বুঝতে No, পারবে no, যেভাবে পীযূষদা বলছেন আমি ওইটা বলছি এটা না। পীযূষদাই না না, বুঝতে পারবেন। পুলিশরা আমি বলছি পুলিশকে পানিশমেন্ট দেখুন, দেওয়ার পরও দেখুন পুলিশের রাজ নয়, তাহলে আপনি বলে দিন, আপনি তো রাজনীতি করেন, বলে দিন ভারতীয় দণ্ডবিধি আজকে পুলিশের হাতে না দিয়ে কার হাতে দেবেন? আমি সেটা বলছি না। না না, ওই কথাটা আগে বলুন। আপনার কথাটাই তো আপনি বল- বলছেন আমি বলছি পুলিশকে ক্ষমতা দিয়ে ওইটা না, ওইটা না। ব্যবহার করে। আমি ওইটা বলি তাহলে না। কাকে ক্ষমতা আমি দেবেন? ওইটা বলুন। বলি না। পুলিশকে যেভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে যে পুলিশ ঠিক করবে আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে কি হবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তোমার কোনো অথরিটি নেই, কগনিজেবল এবং ডিসক্লোজ করো, ইউ আর বাউন্ড টু ইনভেস্টিগেট। আমি বারবার বলছি এই সূক্ষ্ম ব্যাপারগুলো না, না, আমি আসছে না। সত্যি কথা এটা বলো। সুপ্রিম This is- কোর্ট বলেনি, এটা সুপ্রিম কোর্ট এই কথা বলেনি, ললিতা কুমারী বলেনি। আমি প্রফেশন ছেড়ে দেবো। I will beg to differ. আচ্ছা, না, আমি প্রফেশন না, ছেড়ে দেবো। আপনি আমি বলছি আপনি অনেকবার প্রফেশন শুনেন। ছেড়েছেন আর ছাড়বেন না। শুনেন, আপনাকে বলছি আপনি ললিতা কুমারী জাজমেন্ট আমার মনে হচ্ছে আপনি পড়েননি, লার্নেড অ্যাডভোকেট উইথ ডিউ রেসপেক্ট। আমি আপনার কথা মেনে নেব বড় ভাই তারপরে হিসেবে, বলছে কিন্তু preliminary- আমি আপনার এই ব্যাখ্যাটা প্রিলিমিনারি সঙ্গে সহমত- আপনি না বলতেন আপনার পছন্দ হবে না, আমি তো বলছি। মাননীয় পীযূষ বাবু আমি বলছি দাঁড়ান, আপনি এটা কি জেনেছেন যে ললিতা উনি বলেছে প্রিলিমিনারি ইনকোয়ারি একমাত্র ম্যাট্রিমোনিয়াল ম্যাটার আর ইকোনমিক অফেন্স ছাড়া করতে পারবে না? প্যারা 120-21 প্যারা সেটা বলেছিল আগের দণ্ডবিধি অনুযায়ী। আজকের ভারতীয় ন্যায় সংহিতার মতো চলবে, ললিতা কুমারীর মতো চলবে না। ললিতা কুমারী ওয়াজ রেন্ডার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড অফ দোজ ডেজ। আজকের দিনে ভারতীয় ন্যায় সংহিতা ললিতা কুমারী মানে চলে না। মাননীয় অ্যাডভোকেট জেনারেল, একটা জিনিস আমার জানার, সেটা হলো নতুন যে দণ্ড সংহিতা, এটার মধ্যে লেখা আছে অপরাধ মূল্যায়ন এবং বিচার বিবেচনা করে দেখতে হবে প্রাথমিক তদন্তের প্রয়োজন রয়েছে কিনা। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হলো আমি যেন গিয়ে আপনার বিরুদ্ধে যে কোনো মামলা করেই পুলিশের দ্বারা আপনাকে হয়রানি করাতে না পারি। তো এই সিদ্ধান্তটা কে নেবে? পুলিশ নেবে। প্রাথমিক ভারতে পুলিশই নিতে হবে, আর কেউ নিবে না, না, যদি আমি আর কে নেবে? যদি আমি এগ্রিড হই, কোর্টে যাবেন পটাপট যে পুলিশের ক্ষমতার অপব্যবহার করছে, যে অমুকের বিরুদ্ধে এই দেখো আমি বলেছি মানুষটা মারা গেছে, এই ডেড বডি পড়ে আছে, ও রেজিস্টার করছে না। এখন মানুষটাকে খুঁজে পাওয়া গেছে আর আপনি বলেছেন ও মার্ডার হয়ে গেছে, তাও আপনার বিরুদ্ধে কেস চলবে? এই হচ্ছে কি জনমুখী একটা আইনের ধারা। এই আইনটা জনমুখী, ভারতীয়দের দণ্ড দেওয়ার জন্য এই আইন নয়, ভারতীয়কে সুরক্ষা দেওয়ার জন্য এই আইন। এই আইনটা হয়েছে, আমি বারবার বলছি, পুলিশরা এই যে প্রশ্নটা তুলেছেন আপনি, ইনভেস্টিগেশন করে পুলিশ ঠিক করবে, সেখানের মধ্যে সুপ্রিম কোর্ট ললিতা কুমারীর কেসে বলে দিয়েছে পুলিশ প্রথমত আমি এই পলিটিক্যাল স্টেটমেন্টে যাব না। নট পলিটিক্যাল, লিগ্যাল বলে দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছে আমি আবার এফআইআর রেজিস্ট্রি করতে হবে, কগনিজেবল এবং ডিসক্লোজ করলে ইউ আর বাউন্ড টু ইনকোয়ারি এন্ড এই ইনভেস্টিগেশন। জিনিসটাই আজকে ভারতীয় ন্যায় সংহিতায় সন্নিবিষ্ট করা হয়েছে। আমি কথা বলছি, ললিতা কুমারী আগে এটা- ক্রিমিনাল প্রসিডিওর কোর্টে ছিল, আজকে নেই। এখন ভারতীয় ন্যায় সংহিতাতে এখন এটা সেই ক্ষমতায় সন্নিবিষ্ট দেওয়া করা হয়েছে। তাহলে অ্যাডভোকেট, মাননীয় অ্যাডভোকেট জেনারেল, একটা জিনিস পরিষ্কার, একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার দর্শকরা যারা শুনছেন, এটা খুব সেনসিটিভ নিশ্চয়ই, ম্যাটার, নিশ্চয়ই। কারণ এটা অনেকেই জানেন না। যারা এফআইআর করতে যায়, এটা তো ঠিক যে অনলাইনে এফআইআর করা যাবে, এটা একটা ভালো দিক, কিন্তু পাশাপাশি যে কোনো জায়গা থেকে করা যাবে, যে কোনো জায়গা থেকে করা যাবে, কিন্তু পাশাপাশি একটা জিনিস যেটা হলো যে পুলিশ, তাহলে তো আমি এফআইআর করার সাথে সাথে এফআইআর করে 14 দিন ওয়েট করতে হবে আমাকে। না, লিখে দিয়েছে নতুন আইনে যে 14 দিন তুমি এসব আপনারা কোথায় পান? আপনি কোথায় লিখে দিয়েছে? আপনি যদি না, লিখে দেয়নি। এই আইনে আমি খুব কমই পড়েছি, লিখে দেয়নি। 3 দিনের মধ্যে যদি ইলেকট্রনিক এফআইআর হয়, 3 দিনের মধ্যে ইলেকট্রনিক সাক্ষ্যটা দিতে, কি বলে, স্বাক্ষর দিতে হবে। এবং যদি হ্যান্ডরিটেন এফআইআর হয়, মানুষ গিয়ে দিয়েছে, দেন এন্ড দেয়ার অ্যাকশন স্টার্ট হচ্ছে। আপনার কে বলেছে 14 দিন বসে থাকতে হবে? হ্যাঁ, আপনি বলা মাত্র বা আমি বলা মাত্র আমি রামের বিরুদ্ধে যা তা বললাম আর রামকে সঙ্গে সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, সেটা তো হবে না। সেটা তো এটার উত্তর ললিতা কুমারী দিয়েছে। যদি দেখা যায় যে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেশন, তাহলে পুলিশ ইজ বাউন্ড টু প্রসিড এগেইনস্ট ইউ ফর ফলস কেস এন্ড ফর পানিশমেন্ট। এগুলো সব বিধান কয়টা হয়েছে আজ পর্যন্ত?
হয়তো আপনি বলবেন পুলিশ কয়টা ইয়ে নিয়েছে, মামলা নিয়েছে আজ পর্যন্ত তারপরে ললিতা কুমারীর আইন মেনে? এখন যদি নাগরিকতার বিধান আছে, এখন আপনি যে কথাটা বলছেন, এখন যদি পুলিশ ফলো না করে, হোয়াট ইজ দি আজকে নো রেমেডি আন্ডার এনি ল, নতুন ল। আচ্ছা, এটা আমরা দেখব নতুন আইন যখন ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে, যখন আস্তে আস্তে যখন আমরা দেখব, এটা আমরা বুঝতে পারবো যে পীযূষবাবু যেটা বলছেন সেটা ঠিক না, মাননীয় অ্যাডভোকেট জেনারেলের কথা ঠিক। কিন্তু একটা জিনিস, যে এত বছর ধরে যে মামলাগুলো পেন্ডিং ছিল, যে মামলাগুলো পেন্ডিং বা ট্রায়াল স্টেজে আছে, এই মামলাগুলো কি নতুন আইনে হবে না পুরানো আইনে হবে? পুরনো আইনে হবে। তাহলে এটা প্রসপেক্টিভ আইন। গতকালকে থেকে যেগুলো এফআইআর হবে, এগুলো নতুন আইন, আর আগের গুলো ট্রায়াল যেভাবে চলছে ওইভাবেই চলবে, এবং জাজমেন্ট হবে আগের আইন মেনে, সব আইন আগের, পরিষ্কার। আচ্ছা, দুটো জিনিস এখানে আবার একটু ক্লিয়ার করার প্রয়োজন। সেটা হলো, একটা জিনিস হলো, ড্রাইভারের গাফলতিতে যদি কেউ মারা যায়, চালক গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। আপনার প্রশ্নটাকে আমি একটু ছোট করে বলে দিচ্ছি। এই জিনিসটা আপনার আমার একটা আলোচনা হয়েছিল, একটু তর্ক বিতর্ক হয়েছিল। দেখুন, দিস ইজ ওয়ান ইনস্টেন্স যেখানে শুভ বুদ্ধি এবং অশুভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় আমাদের। লরি চালক, লরি ব্যবসায়ী কিছু রাজনীতিদের মদতপুচ্ছ হয়ে সারা দেশে আন্দোলন করে লরি বন্ধ করে দিল, যার ফলে আজকে 106 সাবসেকশন 2 প্রমালগেট করা যাচ্ছে না। হলো, ওটা কি ছিল? হিট এন্ড রান। হিট এন্ড রান মানে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, মেরেছো, এবং তারপর তুমি পুলিশকে না জানিয়ে পালিয়ে গেছো। যদি হয় তার শাস্তিটা বেশি হচ্ছে, 10 বছর আর 7 লাখ টাকা বোধ হয় পুলিশটা ছিল, এখন করেছে আপনার 5 বছর, আর পালিয়ে যদি থানাতে ইনফর্ম না করেন তাহলে 7 বছর। 7 বছর আর 10 লাখ টাকা বোধ হয় না, 10 বছর কম্পেনসেশনটা ব্যবহার করে। এখন এই আইনটা কিন্তু বলবৎ হচ্ছে না। বলবৎ কেন হচ্ছে না? কিছু রাজনৈতিক মতপুষ্ট ট্রাক ব্যবসায়ীরা সারা ভারতে আন্দোলন করে দিল, তথাকথিত আন্দোলন বলেই বলবো। ঠিক এই 2 দিন আগেই পুনেতে পোরশে গাড়ি চালিয়ে 17 বছর একটা ছেলে একজনকে মেরে, তারপর ওটা বেলেবল অফেন্স, ম্যাজিস্ট্রেট বেল দিতে বাধ্য, পুলিশ বেল দিতে বাধ্য, বেলে বেরিয়ে এলো। সারা আপনার দেশে হাহাকার, কেন পুলিশ বেল দিল, কেন ম্যাজিস্ট্রেট বেল দিল, কেন ভাই? এই আইনটা যখন বদলি করা হচ্ছে, যখন এটাকে নন বেলেবল অফেন্স করা হচ্ছে, তখন যে বিরোধিতা করা হলো, যার ফলে আজকে এই আইনটা কার্যকরী করা যাচ্ছে না, সেটার বিরোধিতা কেন করছো না? আজকে পোরশে আইন হচ্ছে, পোরশের কাণ্ড হয়ে এই ঘৃণ্যতম একটা নজির রয়ে গেল আমাদের জুডিশিয়াল হিস্ট্রিতে, তখন আমরা সোচ্চার হয়ে গেলাম। দেখুন, জিনিসটা নতুন আইনে কি আছে? নতুন আইনে আছে, নতুন আইন তো আসেনি। 100 সেকশন 106 সাবসেকশন 2 এটাকে কিন্তু 1 তারিখ থেকে প্রমালগেট করা যায়নি, এটাকে মুলতবি রাখা হয়েছে। ওটাতে আছে যে হিট এন্ড রান যদি হয় তাহলে ওটা নন বেলেবল অফেন্স। আমি যতদূর মনে আছে প্রতিবাদ, সেই জন্য এটা আইনে প্রণয়ন, ট্রাক চালকের প্রতিবাদের জন্য এই এত বড় একটা আইন মুলতবি রাখতে বাধ্য হলো সরকার। তো আমরা যখন সমালোচনা করব, সমভাবে যেন আলোচনা করি। সমালোচনা মানে সমভাবে আলোচনা করা। কিছু এলেই, আমি যেভাবে বলেছিলাম, গাড়ি একটা এসছে দেশে নতুন, বনেট না খুলেই এই গাড়িটা চলবে না, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, বলবেন না। অনেকগুলোকে ওনারা সমর্থনও করেন। যেমন কেন বলছি, টেররিস্ট স্টেট, আপনার ধরেন ইউ আর পার্টি ইন পাওয়ার, আপনি টেররিস্ট অ্যাক্টে জড়িত, আপনার বিরুদ্ধে এফআইআর হলো, এসপি হি ইজ দি অথরিটি, সে বলবে যে না আমি করবো না, হোয়াট ইজ দি রেমেডি? তখনও কোর্টেই যেতে হবে। 150 করে কেন বলবে করব না? ওকে পাওয়ার দিয়ে কেন বলবে না? এটা অভিজ্ঞতা। এসপি না এই আমি আপনাকে হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক আলোচনা। আমি প্রথমেই ভেবে দিচ্ছি এসপি করবে না, এসপি যে করবে সেটা আমি ভাবছি না। আপনি কতটুকু ক্রিমিনাল কেসের সঙ্গে আমার অভিজ্ঞতা,
hundreds of FIR are not registered by police. Good. And প্রত্যেকদিন মাস্টার- that's why the না, media এই যে has come. বলছেন, Why are you not welcoming it? আপনি যে বলছেন উত্তরটা কেন করবে না, এটার উত্তর কি কেন করে না? পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। টেররিস্ট একদিন যেটা রেজিস্টার করা হয়নি, বরং আমি উল্টোটা বলবো, টেররিস্ট অ্যাক্টের নামে অন্য কিছু করার চেষ্টা করা হয়েছে, যে জন্য ইউএপিএটা আজকে সুপ্রিম কোর্ট তলিয়ে দেখছে এটা দুর্ব্যবহার করা হয়েছে কিনা। টেররিস্ট কাজ করেছে আর রেজিস্টার করা হয়নি, এরকম তো আমি শুনি। উনি বলছেন আমি কোর্টের জাজমেন্ট না, এবং terrorist- আমাদের অভিজ্ঞতা বলছে একটাও নেই। পুলিশ যে আইনে আছে এটা আগে পালন করছে না, আবার এবার এখন ক্ষমতাটা আর উনি বলছেন আপনি আগে কেন ভাবছেন করুন। আমি অতীতের কথা বলছি। বিজয়িত আপনি সক্রিয় রাজনীতি করেন, না, আমি আপনাকে- সক্রিয়- আমি এটা আপনাকে রাজনীতি জোর বলবো হাতে না। একটা কথা এটা বলবো, রাজনীতি তাহলে পুলিশের হাতে ক্ষমতা না দিয়ে কার হাতে ক্ষমতা দেওয়া উচিত ছিল? সেখানে ব্যবস্থা রাখা উচিত ছিল, যেমন হ্যাঁ, কোন ব্যবস্থা আপনি একটু suggest যেমন করুন না। ললিতা কুমারী বলছে ললিতা কুমারী বারবার বললেন, ললিতা কুমারী চলে গেছে। ল অফ দ্য ল্যান্ড কনস্টিটিউশন। No, it is not the law of the land. ভারতীয় ন্যায় সংহিতা আসার পর সিআরপিসির পরিপ্রেক্ষিতে এই আইনগুলো এখন আর আইন নয়। মাননীয় অ্যাডভোকেট জেনারেল আমি বলছি আপনাদের দোষ হলো কি জানেন তো, আমাদের মানে কাদের? আপনি Advocate অ্যাডভোকেট general। জেনারেল, আপনি পলিটিক্যাল বক্তব্য রাখছেন। না, আমি কোনো আমি political আপনাকে বক্তব্য বলছি, রাখিনি। ললিতা কুমারীতে বলছিল এফআইআর যারা নেবে না তাদের মধ্যে ডিসিপ্লিনারি প্রসিডিংস এবং কন্টেম্পট অফ কোর্ট করার জন্য। আজকে সেখানে যেহেতু গ্যাপগুলি ছিল, ললিতা কুমারী সাংবিধানিক বেঞ্চ বলে দিয়েছিল এই ব্যবস্থাটা নিতে হবে। আজকে গ্যাপগুলো নেই। আজকে কেন আজকে গ্যাপগুলো নেই, এই যে এই কথা বলছেন না কেন? আরে কি গ্যাপ নেই? যদি টেররিস্ট অ্যাক্টে যদি এফআইআর রেজিস্ট্রি না করে কেন করবে না? এফআইআর তো অনলাইনে রেজিস্ট্রি করব। অনলাইনে রেজিস্ট্রি হবে না, এটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। না, কোনো SP restriction দেয়নি। আরে আপনি এসপি কে বলা হয়েছে প্রাইম অফিসে আরে আপনি বই রিলেট পড়েন। করছে কিনা সেটা আরে দেখো। আপনি বই পড়েন, আমি আপনাকে কোন দিয়ে দিচ্ছি। প্রাইম অফিসে অফেন্স রিলেট করছে কিনা সেটা দেখতে আরে হবে। আমি আপনাকে- মানুষটা কোনো কিছু করেনি, ওটা নিয়ে আপনি টেররিস্ট সাজিয়ে ওকে জেলে পাঠিয়ে দেবেন? এটা কোন ধরনের আইন? সেটার জন্য উত্তর দিয়ে টেররিস্ট আমি বারবার বলছি এটা ভারতীয়দের দণ্ড দেওয়ার আইন নয়, আরে এটা 113 দেখেন। সুরক্ষার আইন। পুলিশ এই যে এসপি কে যে পাওয়ারটা দিয়েছে, জেনুইন কেস এসপি যদি রেজিস্ট্রি না করে হোয়াট ইজ দ্য রেমেডি? আই হ্যাভ টু গো টু দি কোর্ট। আগে যেমন এফআইআর রেজিস্ট্রি হতো না, কোর্টে গেছে, একই অবস্থা। এখানে পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে। আর পুলিশ যদি রাস্তা থেকে মানুষ তুলে এনে ও মাসুদ ভাইয়ের সঙ্গে তারও বিধান আছে। তখন তাহলে ওইটা ফলস প্রসিকিউশনে তাদেরও বিধান আছে আইনে। সুন্দর, তাহলে তাহলে শাস্তি হবে। তাহলে বিরোধিতা কিসের করছেন আপনারা? না, বিরোধিতা করছে পুলিশকে এই যে পাওয়ার এখন আরে কাকে পাওয়ার দেবে সেই কথাটা তো বলেন আপনি। পুলিশকে পাওয়ার আপনি নিশ্চয় দেবেন, আনপ্রেটেড নয়। আপনি অত্যাচার না, করবেন। না, এই স্ববিরোধী কথা আপনি তো কথাটা না আইনটা আমরা এখানে আইন আলোচনা করতে এসেছি, আপনি রাজনীতি নয়। রাজনীতি আপনি করছেন, আমি না। আমি যতটা কথা বলেছি একটা রাজনীতি সবগুলো আইনের কথা আছে। ললিতা কুমারীর কথা বলেছি, আইনের কথা। মাননীয় অ্যাডভোকেট জেনারেল দুটো কনফিউশন, একটা হলো তারপরে আর একটু বলে রাখি, যেমন 438 আর একটা কনস্টিটিউশন বেঞ্চ গুরুবর সিং শিবিয়া কেস এনডিসিবিটির বেলের ব্যাপারে বলছিল, কেউ যদি মনে করে আমাকে হ্যারাস করছে, আমার বিরুদ্ধে ফলস ক্রিমিনাল বলছে এফআইআর লাগবে না। আরেকটা বলেছিল ইন্টারিম প্রোটেকশন সে নিতে পারে, এই আইনে সেটাকে বাতিল করে দিয়েছে। এখন পুলিশ যদি মনে করে রাজনৈতিক ক্ষমতা যদি কেউ অপব্যবহার করবো মনে করে, আমার বিরুদ্ধে এফআইআর না হলে আমি একটা পিটিশন করলে পিটিশনটা শুনানি হতে হতে 15 দিন লাগে। এর মধ্যে আমাকে পুলিশ অ্যারেস্ট করে, অ্যারেস্ট যে মুক্ত করবে 438 ইনটক্সিওস, আই হ্যাভ টু গো টু দি জেল, নো প্রোটেকশন। এই ব্যাখ্যাটা আমি মানি না। ইন্টারিম প্রোটেকশন নাই, প্রথম ফাইনাল রিলিফ দেবে না, সেটা কোথায় বলা আছে? আরে আপনি ফাইনাল রিলিফ তো দিতে পারে, ইন্টারিম রিলিফ কেন বলছেন আপনি? আরে ফাইনাল আপনি তো আচ্ছা, মুশকিল আচ্ছা, আপনি হ্যাঁ, আমি আইন জানি না, ওইটা না আইন না, আইন জানেন না। আপনি সিভিলে কনস্টিটিউশনে মাস্টার, আপনি ক্রিমিনাল কেসটা ক্রিমিনাল লটা এখনো দেখেননি। আমি আপনার 438 দেয়ার ইজ এ প্রভিশন, কেউ যখন অ্যাপ্রিহেন্ডিং অ্যারেস্ট আসবে কোর্টে, কোর্ট ইন সুইটেবল কেসেস কোর্ট। মাননীয় অ্যাডভোকেট জেনারেল, এই যে একটা দুটো সেকশন নিয়ে কনফিউশন, যে দুটো সেকশন খুব প্রচলিত গোটা দেশে এবং আমাদের রাজ্য, একটা হলো 498A আর দুটো হলো 420। আমি যতটুকু দেখেছি 420 সেকশনটা উঠিয়ে দেওয়া হয়েছে, এটা সম্ভবত 318 দেখুন উঠিয়ে দেওয়া হয়েছে, বলবো না, এটা অন্যভাবে একটা 318 আমি বললাম কি 420 এর মধ্যে 95% সেকশনস রিনেমিং, মানে এটা রিনেমিং, রিনাম্বারিং, এটা হলো কপি পেস্ট, আপনি বলুন সেম
420টা 318 হয়ে গেছে। 318 হয়েছে। তে- আর 498 কি কি অবস্থা? 498 এটা কি অবস্থা? এটা সেকশন চেঞ্জ হয়ে সেম আছে। এটা সেম আছে। তাহলে তো বোঝা গেল যে মোটামুটি ভাবে আগের যে আইন ছিল এখন যেটা ছিল মোটামুটি মোরলেস। দেখুন নো, নতুন পুলিশকে এমন ক্ষমতা দিয়েছে, পুলিশ অপব্যবহার না, করে। ওটা পরে আসছে, ওটা তো সিআরপিসি তে চলে গেল। আপনি আইপিসি এর কোশ্চেন করেছেন। আইপিসি তে নতুন নতুন অনেক অপরাধ আছে যেগুলো অপরাধ সন্নিবিষ্ট নয় আমাদের ইন্ডিয়ান প্যানেল করে। ছোটখাটো কথা বলি, স্নেচিং ছিল না, আজকে স্নেচিং এসছে, আরো অনেক No, এসছে। no, section ছিল। আর অনেক 480 এসছে। আইপিসি সেকশন 480 তে সিনটাইগুলি সব ছিল। এখন এখন চিন্তাই নতুন ছিল। করে নতুন ইনগ্রেডিয়েন্ট দিয়ে যেটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা মানে প্যানাল কোড যেটা, ওটাতে নতুন নতুন কিছু অপরাধ সন্নিবিষ্ট করা হয়েছে। আচ্ছা, একটা জিনিস ছোটখাটো একটা অপরাধের ক্ষেত্রে স্ন্যাচিং এর কমিউনিটি বিরুদ্ধে সার্ভিস 480 মানে কি? কমিউনিটি সার্ভিস, হ্যাঁ, যে কোনো এই জিনিসটা মডার্ন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের যে পানিশমেন্ট থিওরিটা আগে ছিল রেট্রিবিউটিভ থিওরি, এখন রিফর্মেটিভ থিওরিটাই বেশি প্রযোজ্য সারা বিশ্বে। এই রিফর্মেটিভ থিওরির ধারা ধরেই এই যে কমিউনিটি সার্ভিস, একটা জায়গায় দেখা গেল পুরো গ্রামই এই যে মব লিঞ্চিং বা এই ডাইনি হত্যা আসামে খুব বেশি হয়, আমি আসাম থেকে এসেছি তো, খুব বেশি হয়। হয়তো দোষী একজনকে পাওয়া গেছে, তার পেছনে কিন্তু আরো 50 ঘর ওকে মদত করেছে, ইন্ধন জুগিয়েছে। এদেরকে একজন 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 করে ইয়ে করা যায় না, বা সবাই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এবেট করেছে ক্রাইমটা। এখানে কমিউনিটি সার্ভিস মানে সামূহিকভাবে সমাজের জন্য তুমি আমি সোজা ভাষায় বলবো, এটা শিখরা খুব সুন্দর বলে, ওই ইয়ে কি ওই যে ওরা কমিউনিটি সার্ভিস দেয়, এটার খুব সুন্দর একটা নাম আছে, কি না না লঙ্গর নয়, নামটা ভুলে গেছি। এটা সামূহিকভাবে কোনো একটা কমিউনিটি সার্ভিস মানে সমাজের জন্য কিছু একটা কাজ করতে হবে। এটা একটা নতুন দিক এই আইনের। এটা নতুন দিক। এটা তুমি শ্রম দিয়ে তোমার পাপটা কাটাতে হবে। তুমি আচ্ছা। জেলের ভেতরে নয়, জেলের ভেতরে রিগোরাস ইমপ্রিজনমেন্ট করে নয়, জেলের বাইরেই সমাজের জন্য কাজ করে, হয়তো রাস্তা সাফাই হতে পারে, এটা ছোটখাটো অপরাধ, লকডাউন সাফাই হতে পারে। ছোটখাটো অপরাধ, একদমই ছোট। না, এটা ছোট বা বড় ক্ষেত্রে এটা লিমিটেশনস দেওয়া হয়নি। যখন দেখা যাচ্ছে যে অগণিত মানুষ একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, সবাইকে জেলে নিয়ে গিয়ে রিগোরাস ইমপ্রিজনমেন্ট না দিয়ে বাইরে কমিউনিটি সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। এসব নতুন আইন দেখা যাক কি করে কাজে লাগানো হয়। এই নতুন আইনে আরেকটা জিনিস এসছে যে ডাক্তার যদি নেগলিজেন্সি করে তাহলে ওর 2 বছর পর্যন্ত সাজা হতে পারে। এটা কি আগে ছিল না? আগেও ছিল, অন্যভাবে ছিল, আগে এটা ডাইরেক্টলি 304 হিসেবে, হ্যাঁ 304 এতে নেগলিজেন্স ড্রাইভিং যে কোনো সব ছিল। এখন ডাক্তারের জন্য স্পেসিফিক আনা হয়েছে। কারণ এর মধ্যে একটা আইনের একটা দ্বন্দ্ব হয়ে গেছিল। আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে নানা ধরনের স্ববিরোধী কিছু জাজমেন্ট এসেছিল, যার ফলে কি করা যাবে কি করা যাবে না এ নিয়ে জনমানসে কিছু প্রতিক্রিয়া হচ্ছিল। এই আইন খুব সম্ভব ওই দ্বন্দ্বগুলোকে কাটিয়ে দেবে। সেখানে সুপ্রিম কোর্ট এই যে ডাক্তারদের ব্যাপারে একটা জাজমেন্ট দিয়েছিল, পার্টিটার নাম বলে গেছি, ওই যে ইনডিসক্রিমিনেটলি ডাক্তারের বিরুদ্ধে যে এফআইআর হয়, এটা ডাক্তার তার এবিলিটি অনুযায়ী চেষ্টা করে, রাইট। কিন্তু দেখা গেল আনস্ক্রুপুলাস এলিমেন্ট গিয়ে এফআইআর করে দিল, পুলিশও দেন হ্যাঁ অ্যারেস্ট করে যা তখন সুপ্রিম কোর্ট বলল যে অ্যারেস্ট করতে পারবে না। তার জন্য স্টেট গভর্নমেন্টকে বলেছে একটা কমিটি থাকবে, এই কমিটি এক্সপার্টদেরকে নিয়ে দেখবে সেখানে ডাক্তারের নেগলিজেন্সটা, ক্রিমিনাল নেগলিজেন্সটা কতটুকু, হ্যাঁ ক্রিমিনাল নেগলিজেন্স ক্রিমিনাল নেগলিজেন্স সত্যি কথা, তার বেস্ট এবিলিটি অনুযায়ী। একজন আমাদের যেমন জুনিয়র ডাক্তারের সঙ্গে তো আমি সিদ্ধান্ত তুলনা করতে পারবো না, সে তার এবিলিটি অনুযায়ী অনেস্টলি কাজ করছে কিনা। ডাক্তারের ক্ষেত্রে বলা হয়েছে যে ডাক্তার এবিলিটি অনুযায়ী সে বেস্ট দিয়েছে, তারা তো মারা যেতে পারে, তার চিকিৎসা ভুলে হতে পারে, সেই জন্য ক্রিমিনাল প্রসিকিউশন চলবে না। ক্রিমিনাল নেগলিজেন্স ছিল কিনা সেটা দেখতে হবে। সেটা হলো আরেকটা জিনিস পীযূষ বাবুর কাছে জানতে চাই, সেটা হলো সুপ্রিম কোর্ট এই যে পরকীয়া বিষয়টা অ্যালাউ করে দিয়েছিলেন, কিন্তু নতুন আইনে বলা হয়েছে যে এটা হবে না,
মিনিমাম 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড জরিমানা। মিনিমাম নয়, ঊর্ধ্বতম। ঊর্ধ্বতম কি বলবেন? পরকীয়া সেটা তো আমাদের সমাজে গ্রহণযোগ্য না। সুপ্রিম কোর্ট অন্য অ্যাসপেক্টে সেটা বলেছিল যে বোথ আর অ্যাডাল্ট, কিন্তু এগুলি নিয়ে অনেক, যেমন অ্যাডাল্টারে আগে আইনটা ছিল শুধু হাজবেন্ডের বিরুদ্ধে, পুরুষের বিরুদ্ধে চলবে, এবং বউ করতে হবে। মহিলার বিরুদ্ধে চলবে না, বউ করতে হবে। তো সেইগুলি দিনের বিভিন্ন এই দেশ সেগুলি অভিজ্ঞতা থেকে সেই আইনটাকে খারিজ করে দিল। তার গভর্নমেন্ট সেটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে বললো বোথ উইল বি পানিশড। আগে বলছে এটা আমরা এই ব্যাপারে একটু রক্ষণশীল থাকাটাই সমাজের পক্ষে কল্যাণকর বলে মনে করব। তাহলে এই যে নতুন কিছু আইন এসছে, দেখা গেছে এগুলো সমাজের পক্ষে, সোসাইটির পক্ষে ভালো, সোসাইটিকে আগামী দিন সেটা বলবে। আগামী দিন আমরা এটাই আশা করব যে এটা যেন জনমানসে শুধু প্রতিক্রিয়া নয়। না, এটা তো পুলিশের কাছে আপনারা পাওয়ার দিয়ে দিয়েছেন। এখানে আমার বলছে আমার বক্তব্য হ্যাঁ, পুলিশের কাছে পাওয়ার তো দিয়েছি। বলছি পুলিশকে অপব্যবহার হয়েছে কিনা এটা আগামীকাল বলবে। এটা পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আরে সাধারণ কথা, রাজ্যে আসো প্রত্যেকদিন হিরোইন কত হাজার হাজার, কাকে ধরছে? ড্রাগস, ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট, মালিক কোথায়? ড্রাইভার বলছে আমি তো ওনার কর্মচারী, উনি বলেছে মালটা আনতে, আমি এনেছি, মালটা তো ওনার। পুলিশ জেনে শুনে আজ পর্যন্ত দেখছেন কোনো মেইন আসামিকে অ্যারেস্ট করতে? আইন তো, আমি বলছি সেই জন্য সেখানে কি করা, প্রত্যেক আমার অভিজ্ঞতাটা বলছি, আমি এনডিবিএস এর যতগুলো কেস বলছি, ড্রাইভার কিন্তু বলেছে এটার মালিককে। রিসেন্টলি আমার কাছে একটা এসছে, চার্জশিট হয়েছে, ট্রায়ালের জন্য এসছে, আপনার হিমাচল প্রদেশ থেকে, উত্তরপ্রদেশ, বিহার থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আরম্ভ করে আসাম পর্যন্ত কারা কারা ওদেরকে যোগান দিত এই জিনিসগুলি, কার কাছে পৌঁছানো, তার স্টেটমেন্টে বিভিন্ন চার্জশিট দেওয়ার সময় ড্রাইভার যে ধরা পড়ছে তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ইনভেস্টিগেশনে কিন্তু এটা এসছে বলছে, কিন্তু সাইলেন্ট। পুলিশকে ক্ষমতা এই যে পালন করছেন এগুলো, আপনি একটা শুনেছেন কোন এই যে এনডিপিএস অ্যাক্ট ত্রিপুরা রাজ্যে কোন সুপিরিয়র অফিসারের শাস্তি হয়েছে বা অ্যান্সারেবল? তারাই তো চার্জশিটটা অনুমোদন দিচ্ছে, দেখে শুনেই তো অনুমোদন কি সেটা। আমি আশা করব পীযূষ বাবুর মতো ব্যক্তিত্ব যাদের কাছে এই ধরনের তথ্য আছে, ওরা জনমানসে এবং মিডিয়াতে এবং সরকারের সামনে এই তথ্যগুলো আরো বিস্তৃতভাবে মেলে ধরবেন, যাতে এর প্রতিকার হয়। আমি সম্পূর্ণভাবে আমি যেটা বলছি আপনাকে দেব, আপনি দেখে নেবেন কতজন ইনভলভ, কে মান, কোন ফ্যাক্টরি, কোন মালিক, ওইগুলি এসছে, সে তাকে কাকে পৌঁছানোর জন্য আমাকে দিলে আমি নিশ্চয়ই দেখবো। আমার তরফ চার্জশিট দিয়েছে, উদ্বোধন অফিসারটা কি সেটা অ্যাপ্রুভ করেছে চার্জশিটটা, সেই কেন বললো না এদেরকে কেন অ্যারেস্ট? না, আইনের হাত থেকে তো কেউই রেহাই পাবে না পীযূষ বাবু। আমি এই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণভাবে। আমাদের আলোচনা প্রায় শেষের পথে, কিন্তু একটা জিনিস আমরা দুজনের কাছেই জানতে চাইবো, সেটা হলো যে নতুন যে 3টা আইন এসছে, পীযূষ বাবু বলেছে যে এটা পুলিশকে বেশি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ এক সময় এটা ক্ষতি হতে পারে। রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে না, এটা সমাজকে সুরক্ষা করার জন্য এই আইন এনেছে, ব্রিটিশের যে আইন, দীর্ঘদিনের যে ব্রিটিশের আইন, সেটাকে বাতিল করা হয়েছে, এটা আগেই করা উচিত ছিল। কিন্তু একটা জিনিস যেটা দুজনের কাছে জানতে চাইবো, সেটা হলো যে এর ফলে কি এই আইনগুলো যে এফেক্ট হওয়ার পরে পুলিশের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এতে কি জুডিশিয়ারির পাওয়ার কি কিছু কমবে মনে হয়? না, জুডিশিয়ারি তো তার অনুযায়ী এভিডেন্স একটা আছে, এগুলো সাক্ষ্য নেবে, জুডিশিয়ারির মতন চল, কিন্তু বিচারটা পেতে গেলে পুলিশকে হতে হবে অনেস্ট। পুলিশের হাতে ক্ষমতা, আমি যেমন এনডিবিএস এর কথাটা বললাম, এরকম বহু কেসে দেখবেন পুলিশ এসপিরা অনুমোদন দিচ্ছে চার্জশিট দেওয়ার জন্য, কিন্তু ওরা ওইটা জানে না বললে হবে না যে মেন অ্যাকিউজডকে ছেড়ে দিয়েছে ইনভেস্টিগেশন। এখন কারো বিরুদ্ধে কোথা কি জন্য ছাড়ছে, এর ফলে কি মানে পুলিশের বিরুদ্ধে যে নেগলিজেন্সির অভিযোগ উঠে, যে ঘুষ খেয়ে যে ওনারা অনেক সময় আসামিদের ইয়ে করে ডিফেন্স দেয় বা ফাঁক ফোকর বের করে দেয়, এটা কি বাড়বে মনে হচ্ছে? ঘুষটা তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু সে যে ইনভেস্টিগেশনটা ইন্টেনশনালি যে রাস্তায় যেভাবে করার দরকার সেটা করেছে, দ্যাট আই ক্যান প্রুভ।
ঘুষের কথাটা আমি কি করে প্রমাণ করব? মাননীয় অ্যাডভোকেট জেনারেল, আইন আইনের জায়গায় আছে এবং থাকবে। এই আইন সমাজের হিতে কিভাবে আমরা প্রয়োগ করব সেটা সমাজ তার জন্য দায়বদ্ধ থাকে। পুলিশ, আমি, আপনি, বিচার ব্যবস্থা সবাই কিন্তু এই সমাজ ব্যবস্থারই শরিক। কাজে আমি দূর থেকে দাঁড়িয়ে বাজে 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 বললে হবে না। আমি, আপনি, আমরা সবাই মিলে যদি এই আইনটাকে বলবৎ করি এবং এই আইনের যে ধারাগুলো আছে তার যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখি, আমি খুব স্থির নিশ্চিত যে ভারতীয় নাগরিকদের সুরক্ষা এবং ভারতীয় নাগরিকদের ন্যায় এই আইন দেবে আগামী দিনে। এখানে আমার একটা আইনটা প্রয়োগ আমি আগেই বলেছি যে আইনটা হয়েছে, কেন বললাম যে অনেক আইনটা হলো আগের আইনটার কপি পেস্ট, শুধু পুলিশের ব্যাপারটা ছাড়া। আর যেটা বলছে উনি বলছেন যে আইনটা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা দেশের মানুষ দেখবে। দেশের মানুষ আইনটা প্রয়োগ হচ্ছে কিনা এটার ব্যাপারে দেশের মানুষের কোনো সে নেই। এটা একমাত্র আইন প্রণেতারা এটার প্রভিশন করতে পারে, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা তার এনশিওর করতে পারে। না, আজকের দিনে এই কথাটা বললে আমি আমি ভাবো যেটা এখনো 1946 আছেন, এই যে হতে পারে বয়স্ক মানুষ জনগণের কথা বলে, কিন্তু সব ফার্স। পুলিশ এফআইআর নেয় না, নালিশ করলে স্পির কাছে বিচার পাওয়া যায় না, কোর্টে দৌড়তে হচ্ছে। যারা ক্ষমতা আছে তারা কি এগুলি জানে না? আমি এখানে কথা বলছি না, সর্বত্র এই ক্রাই, শুধু এখানে না, পশ্চিমবঙ্গ থেকে আর সবখানে পুলিশের ক্ষমতার অপব্যবহার অভিযোগ। আমি কিন্তু এই কথা বলছি না যে শুধু এখানে, আমি বলছি সর্বত্র হচ্ছে এটা। আমি বলবো পীযূষদা, পুলিশের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আপনি আরো বেশি সরব হবেন, আমি সেটাই কামনা করে আজকে সবাইকে নমস্কার দিচ্ছি। আমাদের আলোচনা প্রায় শেষের পর্যায়ে। একটা জিনিস পরিষ্কার যে ব্রিটিশ আমলের যে কলোনিয়াল যে আইন ছিল সেই আইনটা বাতিল হয়েছে, নতুন স্বদেশী আইন এসছে এবং এর ফলে অনেকগুলো প্লাস আছে, অনেকগুলো মাইনাস আছে। পীযূষবাবু বললেন পুলিশের হাতে এক্সেসিভ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় অ্যাডভোকেট জেনারেল বললেন যে সমাজকে সুরক্ষা করার জন্য এটা সবচেয়ে বেস্ট আইন এবার দেশে, গোটা দেশে এসছে। আমরা দেখব যে এই যে নতুন যে আইন এসছে, যেটা গতকাল থেকে চালু হয়েছে, আরেকটা জিনিস স্পষ্টভাবে উঠে এসছে, সেটা হলো আগের যে মামলাগুলো ছিল এই মামলাগুলো আগের আইনে হবে, গতকাল থেকে যে মামলাগুলো এফআইআর গুলো শুরু হয়েছে এগুলো নতুন আইনে হবে। তাহলে দুটো আইনেই এখন পর্যন্ত কার্যকর আছে। আমি এটা এই কথা বলা যাবে না যে আগের আইনটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। একটা সময় যখন পুরনো ট্রায়ালগুলো শেষ হবে, জাজমেন্টগুলো শেষ হবে, তখন 100% নতুন আইনগুলো কার্যকর হবে। কিন্তু এর মধ্যে যেগুলো খুব টাচি বা খুব পজিটিভ আমাদের কাছে মনে হয়েছে, সেটা হলো যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে চার্জশিটের ক্ষেত্রে, ট্রায়ালের ক্ষেত্রে, জাজমেন্টের ক্ষেত্রে, এফআইআর এর ক্ষেত্রে অনলাইন এফআইআর এর কথা বলে দেওয়া হয়েছে এবং অনলাইন এফআইআর এর কেসের স্ট্যাটাস দিতে হবে, যে আজকে কেসের স্ট্যাটাস কি, এটা দিতে হবে। পাশাপাশি যেটা পীযূষবাবু বলতে চাইছেন সেটা হলো পুলিশ ইচ্ছা করলে এখন আবার আরো বেশি ক্ষমতা পুলিশ ইউজ করতে পারে, সেটা আমাদের মাননীয় বিচার ব্যবস্থা রয়েছে। আমরা দেখব যে শেষ পর্যন্ত কোনভাবে এই আইনটা কার্যকর হয়। কেন্দ্রীয় সরকার বলেছে এই আইনটা দেশের জনগণকে সুরক্ষা দেবে এবং এই আইন অনেক আগেই আনা উচিত ছিল, এটা অনেক দেরি হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে যে মৃত্যুদণ্ডের মতন প্রভিশন রাখা হয়েছে, গণপ্রহারে মৃত্যুদণ্ডের মতন প্রভিশন রাখা হয়েছে, এগুলো একটা সমাজে একটা ভালো বার্তা যাবে। পাশাপাশি পরকীয়া আবার বিচার ব্যবস্থার মধ্যে আনা হয়েছে, পাশাপাশি 498 থাকছে, 420ও থাকছে। অনেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে 498 উঠে গেছে, 420 উঠে গেছে। না, 420 উঠেনি। প্রতারণার মামলা, প্রতারণার কেস রয়ে গেছে এবং বধূ নির্যাতনের মামলা রয়ে গেছে, এটা আরো কঠোরভাবে এসছে। তো আজকে আমি অনেক ধন্যবাদ জানাবো হেডলাইন্স ত্রিপুরা থেকে মাননীয় অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে মহোদয়, রাজ্যের বিশিষ্ট প্রখ্যাত আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়কে। আমরা আমাদের এই যে আলোচনা, যে নতুন আইন নিয়ে পর্যায়ক্রমে আমাদের আলোচনা জারি থাকবে। আপনারা দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।